আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ৭৩ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বউকে রেডি হয়ে বসে থাকতে বলে কোথায় জানি বেরিয়ে পড়েছে লোকটা, তার ঠিক নেই। বলেছে কোথাও নিয়ে যাবে আজ। নির্দেশ মোতাবেক নিশাত প্রথমে বাচ্চাদের তৈরি করে দিয়ে নিজেও রেডি হতে চললো। মেয়েটা আজ বেশি দুষ্টুমি করেনি, হয়তো তার বাবা যাওয়ার আগে বারণ করে গেছে দুষ্টুমি করতে। নিশাত একটা জামা পরে এসে বসলো ড্রেসিং টেবিলের সম্মুখে। সাজসজ্জা খুবই সীমিত, আগের মতোই। ঋষভ আর রিশান বিছানায় বসে খেলতে ব্যস্ত। রাইসা ছোট ছোট পায়ে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরলো। ফোকলা এসে বলল, পাপা তুতাই, আমলা তুতাই দেবো। প্রশ্ন শুনে মেয়ের মাথায় বাঁধা ছোট ছোট দুটি ঝুঁটি নাড়িয়ে জবাব দিল, তোমার পাপা একটু কাজে বেরিয়েছে মাম্মা, আর আমরা কোথায় যাব তা আমি জানি না, ওটা তোমার বাবা জানে, বুঝেছো? রাইসা কতটুকু বুঝলো জানে না, কিছু না বলেই দৌড়ে চলে গেল ভাইদের কাছে। বিছানায় উঠে ঋষভের গালে মুখ ডাবিয়ে দিল। তা দেখতে রিশান রাইসাকে একটা ঠেলা মেরে বলল, আমার ভাইয়ু সল সল। ঋষভ বলল, এটা আমার ভাইয়ু, তুমি থলো। রিশান বোধহয় রেগে বোনকে খামচে ধরতে গেল। নিশাত দেখতে পেয়ে ছেলেকে ডেকে উঠল, রিশান বাবা মাম্মার কাছে আসো তো, বোনের সাথে লাগতে নেই, বোনদের আদর করতে হয়। ডাক শুনতে রিশান থেমে মায়ের নিকট চলে গেল। আর বোনদের আদর করতে হবে শুনে ঋষভ বোনের গালে নিজের মুখ ঠেসে ধরলো। দুজন নিজেদের মতো খেলায় মত্ত হলো। তখন ওই রায়ান রুমে প্রবেশ করলো। বাবাকে দেখতেই তিনজন ছুটে গিয়ে বাবার পা জড়িয়ে ধরলো। রায়ান প্রসন্ন হেসে নিচে বসে পড়ে সব ছেলে মেয়েদের কপালে ঠোঁট ছোঁয়ালো। মেয়ে কোলে ওঠার আবদার করতেই বলল, লেট হচ্ছে আম্মু, আমি ফ্রেশ হয়ে আগে রেডি হই, তারপর কোলে নেব কেমন? আমরা ঘুরতে যাব তো, দেরি হয়ে যাচ্ছে না? রাইসার বাবার মুখে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবা পাপা? রায়ান বলল, তোমাদের সবার জন্য সারপ্রাইজ। ঠিক আছে আম্মু। সারপ্রাইজ কি এতটা না বুঝলেও শুনতে চওড়া হাসলো রাইসা। তিন ভাই বোন বাবাকে ছেড়ে দিল। রায়ান ছেড়া পেয়ে এগিয়ে গেল কাবার্ডের দিকে। এক সেট জামা বের করে ফিরতেই বউয়ের দিকে চোখ পড়লো। তিন বাচ্চার মা হওয়ার পরেও যেন মেয়েটা ঠিক আগের মতোই আছে। ওই মুখপানে ওই চোখের দিকে তাকালে সে আজও ডুবে যায়, হারিয়ে ফেলে নিজেকে। আজও বুঝতে পারে না এই শ্যামাঙ্গিনীর মাঝে সে কি এমন খুঁজে পেয়েছিল, যার কারণে মেয়েটার মাঝে এতটা ডুবেছে সে। বেশি না ভেবে এগিয়ে গেল বউয়ের নিকট। চোখে ঠুটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, সুন্দর লাগছে পাখি, বরাবরের মতোই। বিনিময়ে নিশাত কিঞ্চিত হেসে বলল, এখনো বললেন না তো কই যাচ্ছি আমরা? রায়ান বলল, গেলেই দেখতে পারবা। আচ্ছা ওয়েট। বলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে একেবারে পোশাক পরে বের হলো। কোনো মতো তৈরি হয়ে লাইব্রেরি রুম থেকে গুছানো লাগেজ দুটো নিয়ে এলো। বড় বড় দুটো লাগেজ দেখে নিশাত আশ্চর্য হলো। এই লোক এসব গুছালো কখন? আর এত পোশাক নিয়ে যাবেই বা কোথায়? ফের বলল, এই বলুন না কোথায় যাবেন, এত পোশাক কেন? রায়ান বলল, সারাক্ষণ বলো তোমাকে সময় দেয় না, তাই সময় দিতে যাচ্ছি। আর যেখানে যাচ্ছি সেখানে কিছুদিন থাকবো, তাই এত পোশাক, প্রয়োজন হলে আরো কিনে নিব। জবাব পেয়ে বুঝলো লোকটা কিছুই বলবে না। কথা না বলে দুই ছেলের হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। রায়ান মেয়েকে কাঁধে চড়িয়ে দু হাতে দুটো লাগেজ ধরে রুম থেকে বেরিয়ে এলো। নিচে আসতেই বাড়ির প্রত্যেকে বাচ্চা তিনটাকে নিয়ে ইচ্ছে মতো আদর করলো। বাচ্চাগুলো বাড়িতে না থাকলে যে বাড়িটা খা খা করবে। সাথী বেগম বড় ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, খুব বেশি দিন কিন্তু থাকা যাবে না রায়ান। প্রথমত এই বদমাইশগুলোকে ছেড়ে আমরা বেশি দিন থাকতে পারবো না। আর দ্বিতীয়ত ভুলে যেও না কিছুদিন পর তোমার ছোট ভাইয়ের বিয়ে। রায়ান সম্মতি জানালো। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চড়ে বসলো। বাড়ির বড়রা বাচ্চাগুলোকে পুনরায় আদর করে গাড়ির ভেতর বসিয়ে দিয়ে সাবধানে থাকতে বলে বিদায় দিল। সবাই গাড়িতে চড়তে ড্রাইভার গাড়ি ছুটালো। তবে তাদের সাথে করে আরহান সাহেব গেলেন নাতি নাতনিদেরকে আরেকটু দূর থেকে বিদায় জানাতে। গাড়িটা যাওয়ার পানে এক ধ্যানে তাকিয়ে রইলেন রিমি বেগম। হাসি মুখে তাকিয়ে দেখলেন ছেলের সুখের সংসার। মেয়েটাকে কিছুটা দায়িত্ব আর কিছুটা পছন্দের খাতিরে ছেলের বউ করে এনেছিলেন। যখন ছেলেটা বলেছিল মেয়েটাকে মানে না, তখন দুশ্চিন্তা উদয় হয়েছিল। কখনো ভাবিনি ছেলেটা মেয়েটাকে এতটা গভীরভাবে ভালোবেসে ফেলবে, সন্তান হবে, এমন একটা সুখের সংসার হবে। কিন্তু এটাই আল্লাহর দয়ায় সবই হয়েছে। এটাই বোধহয় পবিত্র বন্ধনের শক্তি। ছেলেটা ভালোবেসেছে, এখন অপার সুখে আছে। মা বাবা হিসেবে ওনাদের আর কি চাই? নাতি নাতনি নিয়ে ওনাদের একটা ভরাট সংসার, এর চেয়ে খুশির আর কিছু হতে পারে বুঝি? আর এদিকে সন্ধ্যার উপস্থিত ঘটেছে সান ফ্রান্সিসকো শহরে। তার সাথে ঠান্ডার মাত্রাটাও যেন অনেকটা বেড়েছে। শীতল আবহাওয়ায় পরিবেশ যেন জমে উঠেছে। মন ভালো করার মতো একটা সময় যেন উপনীত হয়েছে। তবে কিছুটা কোলাহলে পরিপূর্ণ হাসপাতালে সারাদিন কাজ করে ক্লান্ত হওয়ার ফলে এসব দিকে কোনো ধ্যান নেই ছেলেটার। কখন ছুটি হবে কে জানে। ইচ্ছে করছে বাড়ি ফিরে ক্লান্ত শরীরটাকে কমফোর্টারের নিচে আড়াল করে নিতে। কেন জানি আজ সব বিরক্ত লাগছে। সেই বিরক্ত নিয়েই শেষ একটা রুগী দেখা শেষ করে এগিয়ে গেল নিজের কেবিনের দিকে। সম্মুখ পানে তাকিয়ে হাঁটলেও ঠিক ঠাউর করতে পারলো না তার পিছনে কেউ আসছে। হাঁটা থামিয়ে চোখ রাঙিয়ে পেছনে ফিরে তাকালো। একটা মেয়ে গায়ে গরম পোশাক দিয়ে তিনজনকে আবৃত করে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখ রাঙানি দেখেও মুচকি হাসির মাত্রা কমলো না। ছেলেটা বিরক্ত হলো কিনা বোঝা গেল না। তবে ঘুরে পুনরায় নিজের কেবিনের দিকে হাঁটা ধরলো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলল, এই মেয়ে তুমি কি আমার
পিছনে আর কখনো ছাড়বা না? মেয়েটা ভেতরে এসে গায়ের গরম কাপড়টা খুলে কেবিনে রাখা সোফায় উপর ফেলে দিয়ে চঞ্চল কণ্ঠে বলল, এখন চাইলেও আর ছাড়তে পারবো না জনাব, তার জন্য দুঃখিত। জবাব পেয়ে পুনরায় বলল, আচ্ছা তা কেন? মেয়েটা বলল, কারণ এটা, বলে নিজের বাম হাতটা বাড়িয়ে ধরল। মেয়েটার অনামিকা আঙ্গুলে জলজল করছে একটা হীরের আংটি। পিয়াস সেই আংটির বানে ভ্রুকুচকে তাকালো। মেয়েটা পুনরায় বলল, এটা আমাকে বাধা দেয় জনাব, এটাই আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় তুলি এখন কারো স্ত্রী, আর স্ত্রী হয়ে স্বামীর পিছনে তার কর্তব্য দায়িত্ব দুটোই। জবাব শুনে এবার বিরক্তি সরে এক চিলতে হাসি দেখা দিল পিয়াসের ঠোঁটের কোণে। রিমোট কন্ট্রোল দরজা সেখান থেকে আটকে দিয়ে নিজের টেবিলে ভর দিয়ে দাঁড়ালো। তুলির একটা হাতে জোর প্রয়োগ করে নিজের কাছাকাছি নিয়ে এলো, কোমর আঁকড়ে নিজের নিকটে দাঁড় করালো। মেয়েটার পানে মোহনীয় দৃষ্টি ফেলে বলল, তাহলে আমারও তো কিছু অধিকার আছে বলো ওয়াইফি, তোমার স্বামী এখন ভীষণ ক্লান্ত, লাঘব করে দাও তো। তুলি সহস্র পিয়াসের গলা আঁকড়ে ধরে দুগালে নিজের উষ্ঠ ছোয়ালো। তারপর পিয়াসের পানে তাকাতেই পিয়াস মেয়েটাকে আরো কাছে এনে গভীর কণ্ঠে বলল, এতটুকুতে আপাতত ক্লান্তি দূর হবে না বিবি জান, আমার আরো চাই। বলেই নিস্তাগিদে মেয়েটার উষ্ঠপুট আঁকড়ে ধরলো গভীর আবলেশে। মেয়েটার চুলের ভাঁজে হাত বুলিয়ে কোমরে আগের তুলনায় চাপ প্রয়োগ করলো। ছেলেটার গম্ভীর স্পর্শে তুলির নাজেহাল অবস্থা হলো। নিজেও সাই জানালো পিয়াসকে। এতে পিয়াস যেন আরো উন্মাদ হলো। মেয়েটাকে ঘুরিয়ে টেবিলে বসিয়ে দিল। অধরের তখনও কাজ চলমান। 33 বছরের এক যুবক তার একান্ত রমণীর সন্নিধ্য যেন পাগলামো হয়ে উঠল। একটা সময় মেয়েটা আর পাগলামো সহ্য করতে না পেরে ছেড়ে দিল পিয়াসের উষ্ঠপুট। বিঘ্ন ঘটায় পিয়াস অসহায় চাহনি নিক্ষেপ করে বলল, কি হয়েছে? তুলে জোরে জোরে শ্বাস ফেলে কোনো রকমে বলল, মনে হচ্ছে আপনি এখানেই বাসর সেরে ফেলতে যাচ্ছেন। দেখুন এটা হাসপাতাল, হাসপাতালে অনেক মানুষের সমাগম, তাছাড়া আমাদের ফার্স্ট টাইম যেখানে সেখানে হবে এটা আমি মানবো না। এ মেয়ের আসলেও লজ্জা নেই, নিজের বাসন নিয়ে কি সুন্দর বলে দিচ্ছে। পিয়াস নিজেও জোরে একটা শ্বাস টেনে বলল, তুমি তো বলেছিলে তোমার লজ্জা নেই, কথাটা ঠিকই, তাহলে এখন লজ্জা পাচ্ছ কেন? এটা বিদেশ, কেউ আসবে না তুমি এখানে কি করছো দেখতে, তাছাড়া দরজা লক করা, কেউই আসবে না, আর সবচেয়ে বড় কথা আমিও এখানে বাসর করতে চাই না। তুলি মিষ্টি এসে বলল, আপনি কি আজকাল বেশি ডেসপারেট হয়ে যাচ্ছেন ডাক্তার, এত উতলা কিন্তু ভালো না। কথার বিপরীতে পিয়াস আকস্মাৎ বলল, তোমার আমার বয়সের পার্থক্য জানো? তুলি বলল, কত শুনি? পিয়াস বলল, কম হলেও 13 বছর, সময় মতো বিয়ে করলে এখন আমার 13 বছরের একটা মেয়ে থাকতো। পিয়াসের কথা শুনে তুলি ফিক করে হেসে উঠল। চঞ্চল কণ্ঠে বলল, তাহলে 13 বছর আগে আমাকে বিয়ে করে নিতেন, এখন এই বয়সে একটা মেয়ে থাকলে মা মেয়ে দুজন একসাথে প্রেম করে বেড়াতাম। এই মেয়ের এই দুষ্টুমি কথাবার্তা বোধহয় কখনোই কমার নয়। পিয়াস ভ্রুকুচকে বলল, 13 বছর আগে তোমার মেয়ে জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না মেয়ে, তুমি নিজে একটা বাচ্চা ছিলে। জবাবে তুলি একই স্বরে বলল, সে তো আমি এখনো বাচ্চা। পিয়াস এবার দীর্ঘশ্বাস ছেড়ে তুলির সামনে থেকে সরে যেতে যেতে বলল, সবাই আমার কপাল যে একটা বাচ্চাকে পেয়েছি বউ হিসেবে। বয়স বাড়ছে, বউ আমি একই শহরে থাকি, কিন্তু কপাল দেখো, বউকে ছেড়ে দূরে থাকতে হচ্ছে। বাসর তো দূর, ঠিক করে একটা চুমু পর্যন্ত খেতে পারছি না। তুলি ফট করে বলল, কেন পারেন না? পিয়াস চেয়ারে নিজের শরীর এলিয়ে দিয়ে বলল, কারণ বউ আমার ছোট, বউকে ভালো করে চুমু খেতে গেলে অন্য কিছু করতে মন চাইবে, কিন্তু বউয়ের বাপের করা নির্দেশ আমি যেন তার বাচ্চা মেয়ের থেকে দূরে থাকি। এই তোমার বাপের কোনো দয়া মায়া নেই? আমার বউ আমি যা খুশি করব, উনি বাধা দেওয়ার কে? শেষ কথাটা কিছুটা বিরক্তি আর রাগ নিয়ে বলল। তুলি শুনে হাসতে হাসতে টেবিল থেকে নেমে পিয়াসের কুলে এসে বসে পড়ল। পিয়াস আরো বিরক্ত হলো এতে, এই মেয়ে তার সিচুয়েশন বুঝেই না। এর মাঝেই তুলি বলল, মেয়ের বাবা বাধা দিলেও মেয়ে তো আর দিচ্ছে না, তাহলে সমস্যা কোথায়? মেয়েটার চঞ্চলতায় পিয়াসকে বিরক্ত করে পুনরায় দূরে ঠেলে দিল। নাকদারা মেয়েটার মুখ জুড়ে আলতো স্লাইড করে গলায় নাক ডুবিয়ে জুড়ে একটা শ্বাস টানলো, যেন তুলির মেয়েলি সুগ্রানটাকে নিজের মাঝে টেনে নিতে চাইছে। গাঢ় স্বরে সাবধান করে উঠল মেয়েটাকে, আমাকে উস্কে দিও না মেয়ে, নাহলে তোমার জান নিয়ে নিব। তুলি বলল, তাহলে নিন না। মেয়েটার লজ্জার পাশাপাশি ভয়টাও যেন নেই, নিজের কার্য অব্যাহত রেখে বিষয়টি এড়িয়ে বলল, এখানে এসেছো কেন? তুলি বলল, আমাকে নিয়ে এখন ঘুরতে যাব সেই ইচ্ছেতে এসেছি, সময় হবে জনাব। জবাবের পাশাপাশি প্রশ্ন পেয়ে পিয়াস মুখ উঁচিয়ে তাকালো, নিজের শিডিউল মনে করে বলল, একটু অপেক্ষা করতে হবে রাজি? তুলি বলল, দুজনের মাঝে নীরবতা নেমে এলো। পিয়াস চোখ দিল নিজের কৃতকার্যের দ্বারা ফুলে ওঠা মেয়েটার উষ্ঠপানে। পুনরায় যেন নিজের মাঝে নেশা জাগলো মেয়েটাকে কাছে পাওয়ার। আকস্মাৎ নিজের ডান হাতের দ্বারা বৃদ্ধাঙ্গুল ছোয়ালো মেয়েটার উষ্ঠে। তুলি শিহরিত হয়ে আঁকি বুঝে নিল। পিয়াস সেই বন্ধ চোখের পানে ওদের পানে তাকিয়ে বলল, এ পর্যন্ত আমরা কটা কিস করেছি তুলি? এই প্রশ্নে বোধহয় তুলি কিছুটা লজ্জা পেল, তবে তা বুঝতে দিল না। নিজের সহজাত স্বভাবে ফিরে এসে চোখ মেলে হাতে গোনার ভান করে বলল, অগণিতবার, বলে একটু হাসলো। পিয়াস মেয়েটার চোখে চোখ রেখে বলল, মিথ্যে বলো না, খুব জোর 3-4টা খেয়েছি। তুলি বলল, আপনিও মিথ্যুক, বলে দুজনে কিঞ্চিত হাসলো। তুলি দু হাতে শক্ত করে পিয়াসের গলা আঁকড়ে ধরলো। বিমোহিত দৃষ্টি ফেলে তাকিয়ে রইল ওই বাদামি রঙা মণিযুক্ত নয়ন যুগল পানে। পিয়াসও তাকিয়ে রইল তার ডাগর ডাগর চোখ দুটোর দিকে। দুজনেই হারালো যেন অন্য জগতে। এরই মাঝে পিয়াস হাসকি স্বরে
উচ্চারণ করলো, চলো বেবি জান, আমরা সংখ্যাটাকে আর একটু বাড়াই। বলেই মুখটা এগিয়ে নিয়ে যেতে ধরলো। তুলি আকস্মাৎ বাধা দিয়ে একটা শুকনো রূপ গিলে বলল, আমাকে ভালোবাসেন জনাব? এমন একটা প্রশ্ন শ্রবণ করতেই থেমে গেল পিয়াস। বাধা পড়ায় বিরক্ত হলো নাকি পুনরায় কোনো ভেসে উঠলো তা বোধহয় সে নিজেই ভালো জানে। বিষয়টাকে এড়িয়ে যেতে চেয়ে পুনরায় মুখটা এগিয়ে নিতে নিতে বলল, আপাতত আমার দিকে ফোকাস করো তুলি, আই নিড ইউ নাও। জবাব না পেয়ে মেয়েটা বুঝি কষ্ট পেল। সর্বক্ষণ কিছু হাসি মুখে মেনে নেওয়া মেয়েটা আজ এই ইগনোরেন্স কেন জানি মেনে নিতে চাইলো না। খুব বেশি কিছু কিসে চেয়েছে, সামান্য এক জবাব দিতে এত কিসের দ্বিধা লোকটার? তবে কি এতদিনেও সে ব্যর্থ? চেষ্টা করেও কি ছেলেটার ভালোবাসা অর্জন করতে পারেনি? অন্তর্করণে দুঃখের উদয় হতে ছেলেটাকে সাইনা জানিয়ে নেমে দাঁড়ালো কোল থেকে। কোন রকমে উচ্চারণ করলো, এখন ভালো লাগছে না, পরে দেখা হবে, আসছি। বলেই উল্টো দরজা খুলে উল্টো ঘুরে হাঁটা ধরলো। কি হয়েছে বুঝতে পেরে পিয়াসের একটু সময় লাগলো। বুঝতেই মেয়েটাকে ডেকে নির্দেশ দিল, তুলি এক পাও একা একা বাড়াবে না বলে দিলাম। এই মেয়ে থামো। থামলো না তুলি, বেরিয়ে চলে গেল। তুলি যেতেই পিয়াস জুড়ে একটা পাঞ্চ মারলো টেবিলে। নীরব কক্ষটায় ভেসে উঠল তার দীর্ঘশ্বাসের শব্দ, যেন এর সাথে বেরিয়ে এলো কিছু জমানো আক্ষেপ, কিছু না বলা কষ্ট। আর এদিকে ধরণীতে সন্ধ্যার আগমন ঘটলেও বা রাত না নামলেও তা বোঝার সাধ্য থাকে না। সন্ধ্যা নামতেই শহর হয়ে ওঠে আলোকময়, চারিপাশে পাহাড়, রাস্তার পাশে পাম গাছের সারি, সব মিলিয়ে যেন সৌন্দর্যের ছড়াছড়ি এই সান ফ্রান্সিসকো শহরে। এই শহরে আছে বিখ্যাত গোল্ডেন গেট, যা দর্শন করতে ছুটে আসে হাজারো দর্শনার্থী। এই শহর বড় বড় তারকাদের জন্য বিখ্যাত। এখানে সবার ব্যক্তিগত জীবন, কারো জীবনে কেউ হস্তক্ষেপ করতে আসে না। রাতের শহর উপভোগ করতে সবাই বেরিয়ে পড়ে যার যার মতো করে। নেই ততটা শেরগুল, আধুনিক জীবনযাপন পরিলক্ষিত হয়। এমন এক শহরে 1 বছরের বেশি সময় ধরে থাকছে পিয়াস। আপনজনদের ছেড়ে, প্রিয় মানুষটাকে ভুলতে দেশ ছেড়ে এই শহরে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে। বড় এক হাসপাতালে চাকরি নিয়ে নিজের ব্যস্ততা বাড়িয়েছে। একাকী লড়াই করেছে নিজের সাথে। দিন শেষে কতটুকু সফল হতে পেরেছে তা নিজেও জানে না। ভালো আছে সে, তবুও দিন শেষে কোথাও একটা শূন্যতার দেখা মিলে। বেশিরভাগ সময় একাই কাটিয়ে দেয়। হাসপাতাল আর বাসা এই তার গন্তব্য। খুব কম সময়ে সে পরিচিতদের সাথে নিজের আপুর সাথে সময় কাটিয়েছে। আজও তেমনই একটা ব্যস্ততম দিন পার করছে পিয়াস, অনেকটা ক্লান্ত বটে। সন্ধ্যার ক্ষণে কিছুটা ছুটি মিলেছে। হাসপাতালের পোশাক ছেড়ে অন্য একটা পোশাক পরে হাসপাতালের করিডোর বেয়ে এগিয়ে এলো। একেবারে নিচে ফ্লোরে এসে রিসেপশন পেরিয়ে দরজার দিকে এগিয়ে যাবে, আকস্মাৎ কারোর সাথে হালকা ধাক্কা লাগলো। পিয়াস মনে করলো সেই বোধহয় আনমনে হাঁটতে গিয়ে ধাক্কাটা লেগেছে, তাই সরি বলার জন্য পিছু ঘুরে তাকাতেই থমকে গেল। সে কাকে দেখছে? এই মেয়ে এখানে কেন? অবাক হয়ে উচ্চারণ করলো, তুমি এখানে? মেয়েটা গরুগম্ভীর ভাব বজায় রেখে বলল, আমি মানে, আমাকে কি আপনি চিনেন? আর এমন ধাক্কা দেওয়া কি আপনার স্বভাব নাকি? দেখে চলতে পারেন না? পিয়াস যেন আরো অবাক হলো, মেয়েটা তাকে চিনতে পারছে না নাকি নাচেনার ভান করছে। ভ্রুকুচকে বলল, চিনেও নাচেনার ভান করছো নাকি মেয়ে? পরিচয়টা অল্প দিনের হলো, আমার কিন্তু চিনতে একটু ভুল হয়নি। তাকে মনে রেখেছে ভেবে কি একটু ভালো লাগলো। তবুও মুখের ভাব একই রেখে বলল, আজব, আপনি আমাকে কিভাবে চিনেন? আমি তো আপনাকে চিনি না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।